আসসালামু আলাইকুম। অপরাহ্নের কনসেপ্ট রিভিউ ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব চলতরিৎ নিয়ে। তো চলতরিৎ অনেক বড় একটা চ্যাপ্টার, তোমরা অনেকে অনেক ভালোভাবে পড়ে থাকো, বাট পরীক্ষার আগে এত বড় চ্যাপ্টার গুছায় রিভিশন দিতে পারো না, কনসেপ্টগুলো এলোমেলো হয়ে যায়, এত টাইপের ম্যাথ। সো সেই জন্য তোমাদের জন্য এই ক্লাসটি একদম অ্যাপ্রোপ্রিয়েট। এই ক্লাসে আমি এই পুরো ক্লাসে চলতরিতের যত ধরনের কনসেপ্ট আছে ম্যাথমেটিক্যাল এবং এমসিকিউতে যেই টাইপের ম্যাথ আসবে, কিছু কিছু অনুধাবনমূলক কোশ্চেনও কভার হয়ে যাবে, জ্ঞানমূলকও কভার হয়ে যাবে। তবে আমি মূলত ফোকাস করব ম্যাথমেটিক্যাল যত টাইপ আছে এবং যত কনসেপ্ট আছে সব কিছু আমি অতি অল্প সময়ে, যত কম সময়ে পসিবল তোমাদেরকে রিভিশন দেওয়াবো। রিভিশন মানে এরকম যে তুমি যদি শূন্য থেকেও দেখো তাও তুমি কি বুঝতে পারবা এবং সিকিউ আনসার করতে পারবা। তবে অবশ্যই সাজেস্ট করবো তুমি যদি প্রথম দেখে থাকো তাহলে ডেফিনেটলি আরো ইলাবোরেট ক্লাস তুমি করতে পারো, বাট তোমার হাতে যদি কম সময় থাকে তাহলে তুমি ডেফিনেটলি দেখতে পারো, তুমি শূন্য থেকেও বুঝতে পারবে ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই খুব সিম্পল একটা কনসেপ্ট দিয়ে শুরু করি। তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কি আমরা মোটামুটি জানি। তড়িৎ প্রবাহ হচ্ছে, মূল কথা হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে চার্জের ফ্লো। একটা পরিবাহীর মধ্য দিয়ে চার্জের যে হারটা, যেই হারে চার্জটা ফ্লো হচ্ছে সেটাকেই বলে কি তড়িৎ প্রবাহ। তো তড়িৎ প্রবাহকে আমরা কি বলতো আই দিয়ে ডিনোট করে থাকি। তা আই কে আমরা লিখতে পারি কি বলতো ডি কিউ বাই ডিটি। ডি কিউ বাই ডিটি কেন? এটা হচ্ছে চার্জের ফ্লো, যে কতটুকু চার্জের চেঞ্জ হচ্ছে পার কি বলতো সময়ের পরিবর্তন। তাহলে আমরা আই কে লিখতে পারি মূলত ডি কিউ বাই ডিটি। এটাকে আমরা সামেশনে কিউ বাই টি ও লিখতে পারি, কিউ বাই টি ও লিখতে পারি। তবে সেটা কি বলতো স্থির প্রবাহের ক্ষেত্রে, সেটা কি বলতো স্থির প্রবাহের ক্ষেত্রে, স্থির প্রবাহের ক্ষেত্রে অনেক সময় আমাদের এডমিশন লেভেল এমসিকিউ চলে আসে, প্রবাহটা কি স্থির থাকে না, তখন কি হবে? তখন এই যে এতটুকু থাকবে। তাহলে এইখান থেকে আমরা চার্জের পরিমাণটা কিন্তু চাইলে বের করতে পারি, সেটা হচ্ছে কি বলতো dq equal to idt। dq equals to idt কখন? যখন হচ্ছে প্রবাহটা স্থির থাকবে না, মানে প্রবাহটা একটা ইকুয়েশন মেইনটেইন করে চলবে। কি রকম? i equals to কথার কথা 3t স্কয়ার, এরকম দেখো না, 3t স্কয়ার মাইনাস 3t প্লাস 5, এরকম ইকুয়েশন মেইনটেইন করে যখন চলবে, মানে কি আইটা ভেরিয়েবল কন্টিনিউয়াসলি কি চেঞ্জ হচ্ছে, তখন হচ্ছে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এবং এইখান থেকে আমি যদি চাইলে কিউর পরিমাণ বের করতে পারবো। কি করব? আমি ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করব। তাহলে আমি যদি ইন্টিগ্রেশন করি আই ডিটি, কত থেকে কত? শূন্য থেকে, মানে একদম স্টার্টিং থেকে টি সময় পর্যন্ত, একটা র্যান্ডম টি সময় পর্যন্ত, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার কি বলতো, যদি আই প্রবাহ চেঞ্জ হতে থাকে তখন কিন্তু আমি মাস্ট এই ফর্মুলাটা ইউজ করব। অনেক সময় এটার বর্তমানে যে স্ট্যান্ডার্ড সিকিউ হয় বোর্ডে সেটা কিন্তু চলে আসতে পারে, বাট এই কনসেপ্টটা তুমি এডমিশনে পাবা। আই রিপিট, আই ইকুয়াল টু কিউ বাই টি স্থির প্রবাহের ক্ষেত্রে। বাট প্রবাহটা স্থির যখন না থাকবে, চেঞ্জ হবে, ভেরিয়েবল হবে, একটা ইকুয়েশন থাকবে, তখন কিন্তু তোমাকে ইন্টিগ্রেশন করেই তারপর করতে হবে এবং চার্জের পরিমাণ তুমি এইভাবে বের করতে পারবে। এবং আমি এখান থেকে সিম্পলি বলতে পারি যে কিউ ইকুয়ালস টু আইটি। এই ছোট কনসেপ্টগুলো কিন্তু আমাদের কাজে লাগে। এইটা, এইটা আর এইটা তিনটাই মূলত সেম। তুমি যদি মনে রাখতে পারো যে তড়িৎ প্রবাহ ইকুয়াল টু চার্জের ফ্লো, মানে চার্জের যে ফ্লোটা ওইটার হার, তাইলেই কি তুমি পুরা জিনিসটাই বুঝতে পারবা। এবার চলো আমরা আরো একটা সিম্পল কনসেপ্ট দেখে ফেলি, সেটা হচ্ছে রোধ। একটা পরিবাহীর রোধ কেমন, বা একটা, এই যে ধরো একটা পরিবাহী, একটা তার, এইটার ধরো দৈর্ঘ্য হচ্ছে কি বলতো এল, এইটার যে ক্রস সেকশন এরিয়া আছে সেটা হচ্ছে ধরো এ। তাহলে তুমি চিন্তা করো, রোধ মানে হচ্ছে মূলত তড়িৎ প্রবাহের বাধা। তড়িৎ প্রবাহ হচ্ছে তুমি যে বাধাটা পাবে এই পরিবাহীর জন্য, সেটাকে কি বলে বলতো রোধ। এখন এই যে বাধাটা, এই যে রোধ, এই বাধাটা কি বলতো দৈর্ঘ্যের সমানুপাতিক না? দৈর্ঘ্যের কি বলতো সমানুপাতিক, মানে যত বেশি লম্বা হবে সেটা কি বলতো তত রোধটা তত বাড়বে, বাধাটা তত বেশি। কারণ যত বেশি চিকন হবে তখন তখন কি বলতো বাধাটা তত বেশি। চিকন মানে কি লম্বা, চিকন মানে কি লম্বা। আবার দেখো তো রোধ কিন্তু আবার ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, ক্রস সেকশনাল ক্ষেত্রফলের কি বলতো ব্যস্তানুপাতিক। তার মানে ক্রস সেকশনাল ক্ষেত্রফলটা যত বড় হবে, তার মানে ফাঁকা খোলা মাঠ ময়দান পাবে, তখন কি কারেন্টটা খুব সুন্দর করে ফ্লো হবে, রোধ কি কম হবে। তাহলে ওভারঅল কম্বাইন করে আমি লিখতে পারি আর প্রপোর্শনাল টু এল বাই এ। আমি আবার লিখতে পারি আর ইকুয়ালস টু রো এল বাই এ। এটা হচ্ছে কিন্তু আমার রোধের ফর্মুলা। এখন এটা কি বলতো, এটা হচ্ছে কি আপেক্ষিক রোধ। এটা কি বলতো আপেক্ষিক রোধ। এটা কার উপর নির্ভর করে? কার উপর নির্ভর করে? কারেন্টের উপর, ভোল্টেজের উপর না, এটা হচ্ছে পার্টিকুলার ম্যাটেরিয়ালের উপর। ধরো তামার তারে একটা রোধ, আপেক্ষিক রোধ থাকবে, অন্য একটা কপারের তারে আরেকটা, অন্য একটা ম্যাটেরিয়ালে স্টিলের তারে আরেকটা ইয়ে থাকবে। সো
এক একটা ম্যাটেরিয়ালের উপর আপেক্ষিক রোধটা কিন্তু ভ্যারি করবে। ফিক্সড একটা ম্যাটেরিয়ালের জন্য ওর আপেক্ষিক রোধ ফিক্সড। ওকে, আচ্ছা, তো এখন আমাদের অনেক সময় বলে কি একটা তারকে টেনে লম্বা করলে রোধ, নতুন রোধ কত? একটা তারকে খেয়াল রেখো, টেনে লম্বা করবা, টেনে লম্বা করলে তার মানে ইনিশিয়ালি ধরো এল ছিল, এখন এটাকে লম্বা করলাম, তাই না খেয়াল রেখো, একটা হচ্ছে নরমালি লম্বা করা, একটা হচ্ছে টেনে লম্বা করা। তো আমি যখন লম্বা করলাম তখন ধরো এইটার দৈর্ঘ্য হয়ে গেছে এনএল, দৈর্ঘ্য হয়ে গেছে কি এনএল গুণ, আবার ক্ষেত্রফল কি বলতো কমে যাবে না? ক্ষেত্রফল কমে যাবে না? একটা জিনিসকে যদি তুমি লম্বা করো ক্ষেত্রফলটা কমে যাবে, দৈর্ঘ্য বাড়বে, ঠিক আছে? তখন আমি নতুন রোধ ইকুয়ালস টু বলবো আর নিউ, অথবা চাইলে তোমরা আর প্রাইমও দিতে পারো। আর প্রাইম ইকুয়ালস টু কিন্তু হবে n স্কয়ার আর, সূত্রের প্রমাণটা দেখাইলাম না, তোমরা এটা মনে রাখো, এটা কিন্তু আসবে। তবে সিকিউতে কিন্তু এই প্রমাণটা সহ লাগবে, তোমরা একটু প্রমাণটা দেখে নিও, খুবই সিম্পল। তবে বেসিক্যালি এমসিকিউ জন্য যদি হয় তাহলে কি আর নিউ ইকুয়ালস টু n স্কয়ার আর। ওকে, এই রোধ নিয়ে, এই যাবতীয়, এর বাইরে কিন্তু রোধ নিয়ে অন্তত কিছু নাই। এরপরে থাকবে আমাদের তুল্য রোধ। আচ্ছা, এরপর দেখো পরিবাহী রোধের উপর তাপমাত্রার প্রভাবটা কিরকম হবে। পরিবাহী রোধের উপর তাপমাত্রার প্রভাবটা কিরকম হবে, তো এইখানে দেখো আমাদের যে ফর্মুলাটা, আমি এর ফর্মুলাটা ডিরেক্ট লিখে দিচ্ছি, এটার প্রমাণটা দেখালাম না। RT ইকুয়ালস টু আর নট 1 প্লাস আলফা টি। এই যে RT কি, এটা হচ্ছে একটা র্যান্ডম টেম্পারেচারে, মানে নতুন কোনো টেম্পারেচারে, পরিবর্তিত বা তুমি যেই তাপমাত্রায় তুমি জানতে চাচ্ছ পরিবর্তিত টেম্পারেচারের রোধ। আর নট কি, আর নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে রোধ, 0 ডিগ্রি সেলসিয়াসে ওই পার্টিকুলার ম্যাটেরিয়ালের রোধ, ঠিক আছে? আর এই যে টি হচ্ছে কি বলতো, ওই যে নতুন তাপমাত্রা, কোন তাপমাত্রায় তুমি মাপতে চাচ্ছ, কোন তাপমাত্রায় তুমি রোধটা মাপতে চাচ্ছ, আর এটা একটা গুণাঙ্ক, ঠিক আছে? এটা কি বলতো, তাপমাত্রা গুণাঙ্ক, তাহলে খুবই সিম্পল ফর্মুলাটা জাস্ট মনে রাখবা, আর কিছু না। পরিবর্তিত তাপমাত্রা বা একটা র্যান্ডম টেম্পারেচারে তোমাকে যদি একটা ম্যাটেরিয়ালের রোধ বের করতে বলে, তাহলে হচ্ছে আরটি মানে নতুন রোধটা হবে ইকুয়ালস টু আর নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে তোমার রোধটা, 0 ডিগ্রি সেলসিয়াসে রোধ 1 প্লাস আলফা টি, 1 প্লাস কি বলতো আলফা টি। টি কি, ওই নতুন তাপমাত্রাটা বসাবা, আলফা হচ্ছে তাপমাত্রার গুণাঙ্কটা বসাবা, দেওয়া থাকবে এটা, আর বাকি তো সবকিছু জানো তুমি। ওকে, এটা হচ্ছে কি রোদের উপর তাপমাত্রার প্রভাব। যদি তুমি তাপমাত্রা বাড়ায় দাও বা কমায় দাও, তাহলে এই ঘটনাটা ঘটবে, এই সূত্র মেনে। এবার চলো দেখি তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ। একটা পরিবাহীর মধ্য দিয়ে ধরো তড়িৎ প্রবাহ হচ্ছে, অনেকক্ষণ ধরে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে তারটা একটু গরম হবে, এই যে তারের মধ্যে, এই পরিবাহীর মধ্যে কিছুটা তাপ উৎপন্ন হবে, চলো সেটা দেখি। তাহলে আমি ধরলাম পরিবাহীর তাপ কি হবে, প্রপোর্শনাল টু কি বলতো আই স্কয়ার। কার সমান বলতো আই স্কয়ার, মানে পরিবাহীর প্রবাহের বর্গের সমানুপাতিক, তারপরে কি বলতো সময়ের সমানুপাতিক। তাহলে আমি যদি লিখি যে তারপর হচ্ছে কি বলতো রোধ যত বেশি রোধের সমানুপাতিক, রোধ যত বেশি হবে গরম তত, বা তাপ উৎপন্ন তত বেশি হবে। তাহলে তিনটা কম্বাইন্ড করে আমি কি লিখতে পারি, H equals to I square RT, H equals to I square RT, তাই না? তাহলে দেখো আমি তাহলে বলতে পারি যে H equals to উৎপন্ন তাপ equals to এখানে চাইলে তুমি যে কোনো ওরিয়েন্টেশন করতে পারো। আমরা কি ওহমের সূত্র থেকে জানি না, V equals to IR, তো এইটা যদি জানো এখানে বসাও। তারপরে হচ্ছে অনেক কিছু তুমি মানে চেঞ্জ করতে পারো, ইন্টারচেঞ্জ করতে পারো, বাট ওইগুলো কিন্তু ভুলেও মুখস্থ করবে না। এগুলো জাস্ট নিজে পরীক্ষার হলে তুমি বসায় তোমার যেটা লাগে তুমি বের করবে। আমি একটু দেখাই দিচ্ছি, বাট মুখস্থের প্রেশার নিবা না, মুখস্থ করবা শুধু এইটা, মুখস্থ করবা কি শুধুমাত্র এইটা। আর ওহমের সূত্র তো ভাই তুমি জানোই, তাই না? তাহলে দেখো এখানে আমি একটা কাজ করি, I R I T, তাহলে H equals to আমি বলতে পারি VIT, H equals to আমি বলতে পারি VIT। তারপর আরো একটা জিনিস বলতে পারি, H equals to VI equals to আবার P equals to VI, এটা তুমি জানো না, P equals to যে VI, এটা তো তুমি জানো, তাই না? তাহলে এখানে আমি VI এর জায়গায় P বসাই দিতে পারি, ঠিক আছে? তাহলে এই যে H equals to আবার কি W, মানে কাজের সমান, ঠিক আছে? তাহলে কি H equal to PT equal to W, আলটিমেটলি সেম। যে উৎপন্ন তাপের এই যে সূত্রগুলা, ঠিক আছে? এই সূত্রগুলো আবারও বলতেছি সব মুখস্থ করবা না, তুমি জাস্ট এটা মনে রাখবা
আর এই ছোট ফর্মুলা তোমার মাথায় আছে, এই ছোট ফর্মুলা তোমার মাথায় থাকবে ম্যাথ করতে করতে, এটা কোনো প্যারাই নেই। তুমি জাস্ট এটা মনে রাখবা, বাকি তুমি ইন্টারচেঞ্জ করবা নিজেদের মধ্যে, ঠিক আছে, আর কিছুই না। আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে W ইকুয়ালস টু VQ। এটা আসলে কিভাবে হয়েছে? এটা হচ্ছে, ধরো এখানে একটা রোধ আছে, এখানে তুমি হচ্ছে সেট করছো, তাহলে এখানে প্লাস মাইনাস, এই যে রোধটা, এখানে রোধ আছে মানে একটা বিভব পার্থক্য আছে। তো একটা চার্জকে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে নিতে, কথা এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে নিতে বিভবের এগেইনস্ট একটা কাজ করতে হবে, বিভবের এগেইনস্ট একটা কাজ করতে হবে। সেই কাজ ইকুয়ালস টু কি বলতো? VQ। W ইকুয়ালস টু VQ। W ইকুয়ালস টু কি বলতো? VQ। এটা এমসিকিউ তে তোমাদের কাজে লাগবে, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এবার চলো তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে, তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি। আমি অলওয়েজ বলি ইংলিশ টার্মগুলো তোমরা একটু মাথায় রাখবা, কারণ ইন ফিউচার তোমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবা বা যে কোনো স্ট্রিমেই তুমি যাও না কেন, তোমার ইংলিশ ভার্সনেই পড়াশোনা করা লাগবে যদি তুমি ভালো ইউনিভার্সিটিতে পড়ো। সো তোমাকে কিন্তু সেই ক্ষেত্রে কি করতে হবে, এই ইংলিশ টার্মগুলো সহ তোমাকে জানতে হবে, ঠিক আছে। তাহলে চলো তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি আমরা পড়ি। তো ড্রিফট ভেলোসিটি কিছুই না, একটা পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনগুলা যে বেগে প্রবাহিত হয় সেই বেগকেই কি বলে বলতো? তারণ বেগ। সেই বেগকেই বলে তারণ বেগ। তাহলে সেই তারণ বেগের ফর্মুলা আমি আর প্রমাণ করলাম না, আমি এখানে কোনো প্রমাণ দেখাবো না, জাস্ট তোমাদের রিভিশন দেওয়াবো। আর প্রমাণ আলটিমেটলি দিন শেষে তোমার লাগবে না, বাট প্রমাণটা যদি জানো তোমার জন্য খুবই ভালো। বাট প্রমাণ শেখার সময় কিন্তু একদম ফার্স্ট ইয়ার থেকে লাস্টে এসে না। আচ্ছা, V ইকুয়ালস টু I/NaE। I হচ্ছে কি? প্রবাহ, এটা জানো। I হচ্ছে প্রবাহ, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের কি বলতো? চার্জ। তারপরে A হচ্ছে ক্ষেত্রফল, ক্রস সেকশনের ক্ষেত্রফল। আচ্ছা, ক্রস সেকশন মানে কিন্তু এই যে এটা যদি কাটো, এই যে একটা গোল সার্কেল হবে না, পাই আর স্কয়ার, এইটা হচ্ছে কি? ক্রস সেকশনের ক্ষেত্রফল। আর n হচ্ছে কি বলতো? একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। তাহলে এইটা হচ্ছে কি তোমার তারণ বেগ। এটা নিয়ে কোশ্চেন খুব একটা আসে না, এমসিকিউ তে আসতে পারে, বাট লেস ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবার চলো রোধের সমবায় দেখি, আমাদের খুবই পরিচিত এবং এটা আমরা মোটামুটি সবাই পারি। রোধের সমবায় আমি ছোট্ট করে একটু দেখাবো, যে শ্রেণী সমান্তরাল, শ্রেণীতে থাকতে পারে, সমান্তরালে থাকতে পারে, আমাদের তুল্য রোধগুলো বের করার জন্য। একের অধিক যখন আমাদের রোধ থাকবে, তো শ্রেণীতে কি একটার পর একটা সাজানো থাকবে, একটার পর একটা সাজানো থাকবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে, এটার মাইনাসের সাথে এটার প্লাস প্রান্ত, এটার মাইনাসের সাথে এটার প্লাস প্রান্ত, একটার পর একটা সাজানো থাকবে। বাট সমান্তরালের ক্ষেত্রে কি বলতো? সমান্তরালের ক্ষেত্রে কিন্তু একটা প্রান্ত একই সাথে কানেক্টেড থাকবে একই জায়গায়, ওদের অপর প্রান্তটা একই সাথে আরেকটা পয়েন্টে কানেক্টেড থাকবে। মানে দুইটা রোধেরই অপর প্রান্তটা একটা সেম লাইনে কানেক্টেড থাকবে বা সেম পয়েন্টে কানেক্টেড থাকবে। আবার সিমিলারলি এই পাশটাও কি একটা সিমিলার লাইনে কি বলতো, বা সিমিলার বিন্দুতে কানেক্টেড থাকবে। তাহলেই কি বলতো? দুইটা রোধ কিসে আছে বলতো? সমান্তরাল আছে। তাহলেই কি দুইটা রোধ আমাদের সমান্তরাল থাকবে। তো এখন তুল্য রোধ নিয়ে আসলে তোমাদের খুব একটা সমস্যা হয় না। সো এই রিলেটেড ম্যাথগুলো কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে। আচ্ছা, এবার চলো ওহমের সূত্রটা দেখা যাক। ওহমের সূত্র আসলে কি বলে? ওহমের সূত্র আসলে আমরা জানি যে I সমানুপাতিক V, ঠিক আছে, কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যত বেশি ভোল্টেজ দিবা ঠিক তত বেশি কি বলতো? তত বেশি প্রবাহ তুমি পাবা, মানে সমানুপাতিক হারে তুমি প্রবাহ পাবা যদি কি বলতো? তাপমাত্রা স্থির থাকে। যদি তাপমাত্রা স্থির থাকে, তাহলে আমরা জানি V ইকুয়ালস টু IR। V ইকুয়ালস টু কি বলতো? IR। আর আমরা যদি গ্রাফটা আঁকি তাহলে কি একদম সমানুপাতিক পাবো, একদম সমানুপাতিক পাবো। আচ্ছা, এবার চলো আমাদের কমপ্লেক্স সার্কিটে, মানে একটা সার্কিট যখন একটু কমপ্লেক্স থাকে তখন হচ্ছে ওই সব সার্কিটে আমাদের তড়িৎ প্রবাহ বের করতে বলে, ভোল্টেজ বের করতে বলে। তো সেই দুইটা খুব সহজে বের করার জন্য তোমাকে দুইটা রুল খুব ভালো করে, দুইটা নীতি খুব ভালো করে বুঝতে হবে। একটা হচ্ছে কারেন্ট বা প্রবাহ বিভাজন নীতি বা কারেন্ট ডিভাইডার রুল, আর একটা হচ্ছে বিভব বিভাজন নীতি বা ভোল্টেজ ডিভাইডার রুল। এই দুইটার বেসিক যদি তুমি জানো, বেসিক ফর্মুলাটা কিভাবে আসছে এটা তো যদি তুমি জানো, তাহলে তুমি যে কোনো ধরনের সার্কিট সলভ করতে পারবে। তো আমি তোমাকে শেখাবো আসলে এই যে এই প্রবাহ বিভাজন নীতি এবং ভোল্টেজ ডিভাইডার রুলের যে একদম কোর বেসিকটা, সেটা আমি তোমাকে অল্প সময় শেখাই দিচ্ছি, চলো। আচ্ছা, তো প্রবাহ বিভাজন নীতি, এখন দেখো আমরা জানি কি বলতো? ধরো একটা বর্তনী আছে, বর্তনীতে দুইটা রোধ আছে, ঠিক আছে, দুইটা রোধ আছে, এই যে দুইটা রোধ, ঠিক আছে, দুইটা রোধে, ওকে, আমি সিম্পল একটা বর্তনী আঁকলাম।
তাহলে এইটা ধরো R1, এইটা ধরো R2, তাহলে এই দিক থেকে কারেন্ট আসতেছে I দিয়ে শুরু হলো, কারেন্ট আসা শুরু হলো I, তাহলে এই দিকে কি বলতো, ধরো I1 যাবে, এই দিকে I2 যাবে। দুইটা কথা মনে রাখবা, সমান্তরালে সমান্তরালে প্রবাহ ভিন্ন, কি বলতো, প্রবাহ ভিন্ন কিন্তু ভোল্টেজ সমান, ভোল্টেজ কি বলতো সমান, দুইটা রোধের, এই রোধের এবং এই রোধের মধ্য দিয়ে প্রবাহ ভিন্ন যাবে। সমান্তরাল মানে কি দুইটা রাস্তা, দুইটা আলাদা আলাদা সেপারেট রাস্তা, তাহলে প্রবাহ ভিন্ন যাবে, কিন্তু ওদের যে ভোল্টেজ দেখো, এই প্রান্ত আর এই প্রান্ত আর এই প্রান্ত সেম পয়েন্টে কানেক্টেড, এই প্রান্ত আর এই প্রান্ত সেম পয়েন্টে কানেক্টেড, তাহলে ওদের ভোল্টেজ কি হবে, সমান হবে। কিন্তু শ্রেণীতে কি হবে, শ্রেণীতে এই জিনিসটা তোমরা অনেক সময় প্যাচ লাগাও, এই যে সিরপালাপানরা, এই জিনিসটা জানলেই কিন্তু তোমাদের এই দুইটা রোল বোঝা সহজ হয়ে যাবে। তাহলে শ্রেণীতে কি হবে, শ্রেণীতে হচ্ছে প্রবাহ সমান, প্রবাহ একদম সমান। কেন? কারণ সেম লাইন, একটা লাইনই তো নাকি, সেম লাইন না, এই একই লাইনে চলবে, তাহলে কি প্রবাহ কি হবে, সমান হবে। প্রবাহ সমান, তবে ভোল্টেজ কি বলতো ভিন্ন, বিভব কি বলতো ভিন্ন। আচ্ছা, তাহলে চলো, এই যে দুইটা রাস্তা পাইলো I1 R1, ওকে, এবার আমরা জানি ওর মধ্য দিয়ে যে ভোল্টেজ, ওর মধ্য দিয়ে সেম ভোল্টেজ V, এটা তো আমরা জানি নাকি, এই যে সমান্তরালে ভোল্টেজ সমান, তাহলে আমরা ওই কনসেপ্টটা ইউজ করব যে V ইকুয়ালস টু I1 R1, V ইকুয়ালস টু কি, I1 R1 ইকুয়ালস টু I2 R2, I1 R1 ইকুয়ালস টু I2 R2, কারণ দুইটার ভোল্টেজ সমান। এই দুইটা আবার কার সমান, এই যে প্লাস মাইনাস সেম, এই যে তড়িৎ চালক কোষের সমান, তাহলে ইকুয়ালস টু কি বলতো সম্মিলিতটা আমরা কেমনে বের করব, টোটাল I ইনটু এই পুরাটার তুল্য রোধ, তার মানে কি RP। বুঝতে পারছি? এই যে একটা ইকুয়েশন যদি তুমি মনে রাখো, তুমি সব বের করতে পারবা, তুমি সবকিছু বের করতে পারবে। এবার দেখো, চলো আমরা এই যে জাস্ট এইখান থেকে এইটা নেব আর এইটা নেব, তাহলে কি হয় বলতো, I1 R1 ইকুয়ালস টু IRP, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি সাজাই কি লিখতে পারি, I1 ইকুয়ালস টু R1, সরি R1 তো ভাগ হবে, I এবার লিখি I ইনটু RP ডিভাইডেড বাই কি বলতো R1, ঠিক আছে? এটা কি বলতো, দুইটা ভোল্টেজের মধ্যে, মানে দুইটা রোধের মধ্য দিয়ে যখন কারেন্টটা ভাগ হয়ে যাবে, দুইটা রোধের মধ্য দিয়ে যখন কারেন্ট ভাগ হয়ে যাবে, তখন তুমি কি করতে পারবা, তখন তুমি এই ফর্মুলা দিয়ে কিন্তু তুমি ডাইরেক্ট কি বলতো ওই পার্টিকুলার জায়গা দিয়ে কত কারেন্ট গেছে সেটা তুমি বের করতে পারবা। এখন কথা হচ্ছে, ভাই আমি কি এইটা মুখস্থ করব? আমি বলবো না, তুমি এটা মুখস্থ করো না, তোমার ঝামেলা হবে, তুমি ভুলে যেতে পারো, উপরে R1 দিবা, নিচে RP দিবা, তোমার প্যারা। তুমি ওহমের সূত্র তোমার মনে রাখতে পারবা, ওহমের সূত্র মনে রাখবা, আর এই যে এই কনসেপ্টটা মনে রাখবা, সমান্তরালে কি কি হয়, শ্রেণীতে কি কি হয়। তারপরে তুমি জাস্ট কষ্ট করে এই লাইনটা একটু লিখবা, আর এটা লিখতে লিখতে তোমার অটো হাত চলে আসবে, সময় লাগবে না পরীক্ষার হলে। জাস্ট এই লাইনটা লিখবা, এই লাইনের পরে তুমি জাস্ট একটু ক্যালকুলেশন করেই বের করতে পারবা। আমি আবারও বলতেছি, এটা মুখস্থ করার কোনো দরকার নেই। তুমি যদি এটা মুখস্থ করো তাহলে বারবার পেচ লাগাবা, আর যদি তুমি জাস্ট বেসিকটা শিখো তাহলে তুমি এটা নিজে আনতে একটা সময় এক্সপার্ট হয়ে যাবে, একটা সময় তোমার পুরোপুরি মুখস্থ হয়ে যাবে। বাট বেসিকটা শিখে মুখস্থ হয়েছে, এটা সহজে কোনোদিন ভুলবা না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার কারেন্ট বিভাজন নীতি। আচ্ছা, এবার চলো যে বিভব বিভাজন নীতি বা ভোল্টেজ ডিভাইডার রুল, সিমিলারলি সেম জিনিস অ্যাপ্লাই করব, তবে এবার কিসে বলো তো, আশা করি বুঝতে পারতেছো, সমান্তরাল একটা সার্কিটে, এটা ধরো R1, এটা কি R2, তাহলে বলো তো এটা যদি V হয় তাহলে এই দিক দিয়ে কি আসবে, I আলটিমেটলি কি চেঞ্জ হবে, I1 I2 কি বলতো, সবই I1, আলটিমেটলি I1 I সবকিছু সমান, ঠিক আছে? তা আমরা জানি যে শ্রেণীতে কি থাকে, কারেন্ট সমান কিন্তু কি চেঞ্জ, বিভব পার্থক্য চেঞ্জ, তাই না? তাহলে আমরা কি জানি বলতো, আমরা জানি I ইকুয়ালস টু V1 বাই R1 ইকুয়ালস টু V2 বাই R2, কি বলতে পারি না, I1 ইকুয়ালস টু V1, আছে এখানে লিখবো না, আমি এখানে লিখবো I ইকুয়ালস টু এটার জন্য লিখি, সেটা কি বলতো, I ইকুয়ালস টু V1, এটা ভোল্টেজ কিন্তু আবার পার্থক্য, এখানে ভোল্টেজ 1 ভোল্টেজ 2, শ্রেণীতে ভোল্টেজ কি ডিফার করে, ঠিক আছে? তাহলে I ইকুয়ালস টু কি বলতো, I ইকুয়ালস টু V1 বাই R1, V1 বাই
R1 ইকুয়ালস টু V2/R2 লিখতে পারি। আবার ওভারঅল এই যে সামারি টোটালটা নিয়ে লিখতে পারি যে I ইকুয়ালস টু V বাই কি বলতো RS, V বাই কি বলতো RS। এই যে লাইনটা কি তুমি পাইছো না, এই লাইনটা পাইলেই তুমি এই লাইনটা জাস্ট মনে রাখবা, আর কিচ্ছু না, বাকি আর কিচ্ছু করা লাগবে না। এবার সিম্পলি আমি এইটা নিব, তাহলে কি বলতো V1/R1 ইকুয়ালস টু V/RS, V/RS। তাহলে আমি কি লিখতে পারি সাজায়া, তো V1 ইকুয়ালস টু R1 ডিভাইডেড বাই RS ইনটু V। এটা তো তুমি সিম্পলি নিয়ে আসতে পারবা, ঠিক আছে? এটা কি তুমি বলতো নিয়ে আসতে পারবা, এটা কিন্তু তুমি খুব সুন্দর করে কি বলতো নিয়ে আসতে পারবা, ঠিক আছে? সো এইটাও আমি বলবো মুখস্থ করার দরকার নেই, তুমি জাস্ট এই বেসিকটা মনে রাখবা, তোমার সব ধরনের সার্কিট সলভ ইজি হয়ে যাবে। একটু জাস্ট এটা অ্যাপ্লাই করা শিখো, তাইলে ইজি হয়ে যাবে। ওইটা আমি সিকিউ সলভিং ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের দেখাই দিব। এবার চলো তড়িৎ কোষ নিয়ে আলোচনা করা যাক। তড়িৎ কোষ আসলে কি দেখো তো, আচ্ছা এখানে এইভাবে না কি সিম্পলি আঁকি, এইখানে ছোট্ট একটা রোধ থাকবে, এইটা ধরো এইটা হচ্ছে ই, আর এইটা হচ্ছে কি বলতো আর। তাহলে তড়িৎ কোষ হচ্ছে মোট তড়িৎচালক শক্তি, তাহলে বিভব আর ই এর পার্থক্যটা একটু দেখো। ভি ইকুয়ালস টু কি বলতো, ই ইকুয়ালস টু আই আর। নরমালি যে এই যে এইদিকে প্রবাহ যদি আই হয় তাহলে আই আর এটা তো থাকবেই, এটা কি আমরা জানি বিভব, ঠিক আছে? একটা রোধের মধ্যে বিভব পতন। কিন্তু একটা তড়িৎচালক কোষের একটা ইন্টারনাল বা অভ্যন্তরীণ একটা রোধ থাকে, ওইটার জন্য কিন্তু একটা ভোল্টেজ নষ্ট হয়, তাহলে ওইটা হচ্ছে কি বলতো, যেহেতু কারেন্ট সেম যাচ্ছে তাহলে কি প্লাস আই আর, প্লাস কি বলতো আই আর। তাহলে ই ইকুয়ালস টু আসলে মূলত বিভব প্লাস নষ্ট বিভব, ঠিক আছে? নষ্ট বিভবকে আমরা কি বলবো আই আর, ওকে? আর যেই অরিজিনাল রোধের মধ্য দিয়ে বিভব সেটা কি বলতো আই আর। সো ই ইকুয়ালস টু এইটা প্লাস এইটা, সিম্পল, আর কিছু না। এবার চলো কোষের সমবায় দেখা যাক। তো কোষের সমবায় আসলে তিন ধরনের হইতে পারে, তোমরা তিন ধরনের কোষের সমবায় শিখবে। একটা হচ্ছে শ্রেণী, আমি বলতেছি এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা বোর্ডে আসবেই, সিকিউতে তুমি পাবাই পাবা, ঠিক আছে? তাহলে শ্রেণী হইতে পারে, তারপরে হচ্ছে সমান্তরাল হইতে পারে। এগুলা মানে কি, মানে এক একটা তড়িৎচালক, এই যে এগুলো অনেকগুলো থাকবে, তড়িৎচালক শক্তিগুলো অনেক থাকবে, অনেকগুলা থাকবে একসাথে, ঠিক আছে? আর আরেকটা কি হইতে পারে বলতো মিক্সড হইতে পারে, ওকে? তো শ্রেণীতে কি রকম, শ্রেণীর ফিগারটা হচ্ছে তোমার সিম্পল, এইটা একটা আরেকটা এরকম অনেকগুলা যুক্ত থাকতে পারে, ঠিক আছে? অনেকগুলা কি থাকতে পারে বলতো যুক্ত থাকতে পারে। তাহলে দেখো এইটা ধরো E1, এইটা E2, এইটা E3, ঠিক আছে? আর একটা এটার অভ্যন্তরীণ রোধ R1, এটা R2, এটা কি বলতো R3, আর ওভারঅল একটা R থাকবে। আচ্ছা, তাহলে এইটার মধ্য দিয়ে যে টোটাল কারেন্টটা কি হবে, I ইকুয়ালস টু কি হবে তোমার NE। অবশ্যই কিন্তু সবগুলা সমান, ভিন্ন ভিন্ন হবে না, ভিন্ন গুলো নিয়ে পরে আলোচনা করব। সবগুলা কিন্তু সমান থাকতে হবে, ঠিক আছে? সব কোষগুলো কি বলতো সমান থাকতে হবে, সমান, ভিন্ন হবে না, ভিন্ন নিয়ে আলোচনা করব পরে। তাহলে NE বাই, যদি সেটা শ্রেণীতে হয় তাহলে মনে রাখবা এই সূত্রগুলোর প্রমাণ আপাতত লাগবে না, তোমরা জাস্ট আমি প্রমাণ দেখাবো না, এটা একটু মনে রাখবা। যখন শ্রেণী হবে শ্রেণী কোষের সমবায় হবে, তখন n তো এর সাথে থাকবেই, আর এই যে নিচে একটা n হবে, সেই nটা ছোট r এর সাথে হবে। শ্রেণী ছোট না, শ্রেণী মাত্র দুইটা, ওয়ার্ডিং শর্টকাট আর কি মনে রাখার, এটা প্রুফ করে আসছে। শ্রেণী হচ্ছে কি দুইটা শব্দের, সো ছোট r এর সাথে থাকবে। সিমিলারলি সমান্তরালে কিছুই না, সমান্তরালে ফিগার আমি আর রাখলাম না। তাহলে সমান্তরালের I কি হবে, I ইকুয়ালস টু NE, এটা ঠিক থাকবে, চেঞ্জ হবে কি বলতো R প্লাস NR, কি বলতো R প্লাস NR, ওকে? আচ্ছা, একটা জিনিস দেখো, আমি এখানে মুছে ফেললাম। ধরো কথার কথা NR এখানে অনেক বড় হইছে R এর তুলনায়, NR হইছে R এর তুলনায় অনেক বড়। তাহলে আমার কি, যেহেতু R এর তুলনায় এটা অনেক বড়, তাহলে R আমি মুছে ফেলতে পারি বা R ইকুয়াল টু 0 বলতে পারি। তাহলে এইখানে কি দাঁড়াচ্ছে, মানে শ্রেণীর ক্ষেত্রে বলতেছি I ইকুয়ালস টু কি বলতো
ই ডিভাইডেড বাই এনআর। এনআর দ্যাট মিনস আই ইকুয়ালস টু হবে কি বলতো ই বাই আর। আই ইকুয়ালস টু কি বলতো ই বাই আর। ওকে, যখন কি বলতো এনআর অনেক বেশি বড় হবে। এখন সিমিলারলি তুমি চিন্তা করো আচ্ছা আমি এইটা মিশ্রতে পরে আসতেছি, এইটা মুছে আমি সমান্তরালে পরে যাচ্ছে ওই পাশে। এইখানে দেখো সিমিলারলি তুমি চিন্তা করো, এটা শ্রেণীতে সিমিলারলি তুমি এবার চিন্তা করো যে এনআর অনেক ছোট আর এর তুলনায়, তাইলে কি হবে আই ইকুয়ালস টু কি হচ্ছে তাইলে এন ই ডিভাইডেড বাই কি বলতো এটা ছোট আর, তাই না? তার মানে আই ইকুয়ালস টু এন ইনটু ই বাই আর। তাহলে দেখো তো প্রবাহ বেশি কোথায়, তাহলে প্রবাহ বেশি হওয়ার শর্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে না। প্রবাহ কিন্তু এখানে ই বাই আর এর এন গুণ, মানে প্রবাহ বেশি পাচ্ছি, আর এইখানে হচ্ছে একটার মধ্য দিয়ে যেই তুমি প্রবাহ পাচ্ছ ওইটাই, ঠিক আছে? কিন্তু এইখানে আমি কি এন গুণ পাচ্ছি। ওকে, তো এইভাবে আমি প্রবাহ বৃদ্ধি করতে পারবো। এবার চলো সমান্তরালে দেখা যাক। তো সমান্তরালের ফর্মুলা আমি কি শিখছিলাম যে আই ইকুয়ালস টু কি বলতো আই ইকুয়ালস টু এন ই ডিভাইডেড বাই এন বড় হাতের আর প্লাস আর। আমি কি বললাম সমান্তরাল যেহেতু বড় শব্দ, তাহলে ছোট হাতের এনটা থাকবে কি বলতো বড় হাতের আর এর সাথে। এটা জাস্ট মনে রাখার একটা ওয়ে, আর কিছুই না। তাহলে এইবার দেখো তো, এইবার যদি সামহাও এন আর অনেক বেশি বড় হয় আর এর তুলনায়, তাহলে এই আর ইকুয়ালস টু আমি 0 লিখবো। তাহলে কি বলবো আই ইকুয়ালস টু এন ই ডিভাইডেড বাই এন আর যেহেতু বড় তাহলে এ আর বাদ চলে যাবে, তাহলে এন আর। ওকে, তাহলে আই ইকুয়ালস টু থাকবে সিম্পলি ই বাই আর। তো বুঝতেই পারতেছি এটা খুব একটা বড় হবে না। আর আমি স্বাভাবিকভাবে যদি অন্যদিকে এইটা লিখি যে আর অনেক বড় এনআর এর তুলনায়, তাহলে কি হচ্ছে তাহলে আই ইকুয়ালস টু হচ্ছে এন ই ডিভাইডেড বাই আর অনেক বড়, তাই না? হ্যাঁ, তাহলে আর। ওকে, তাহলে দেখো আই ইকুয়ালস টু হচ্ছে এন ইনটু ই বাই আর। তাহলে স্বাভাবিকভাবে আমি কি পাচ্ছি বলতো এন গুণ পাচ্ছি, রাইট? আমি কি পাচ্ছি বলতো এন গুণ পাচ্ছি। তার মানে এইটা আমার প্রবাহটা বেশি হবে। এটা হচ্ছে বলে যে বেশি প্রবাহ পাওয়ার জন্য কোন শর্তটা অ্যাপ্লাই করতে হবে, এটা তোমরা একটু জাস্ট মাথায় রেখো। এবার দেখো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মিশ্র সমবায়। এটা দিয়ে কোশ্চেন আসবে, এটা কিন্তু তোমরা ভুল করো। তো মিশ্র সমবায়ে কি বলতো ওই সেম জিনিসগুলোই একসাথে থাকবে। ধরো এখানে একটা লাইন আছে রোদের শ্রেণীতে, আরো একটা লাইন সমান্তরালে যুক্ত করে দিলাম, চাইলে আরো একটা লাইন তুমি যুক্ত করতে পারো, ঠিক আছে? আরো একটা লাইন যুক্ত করে দিলাম, আর বাইরে কি বলতো একটা বড় রোধ থাকবে, তাহলে একটা ই সব কিন্তু সমান, সব ভিন্ন হইতে পারবে না। ভিন্ন হইলে কি হবে আমি আসতেছি। আর এইখানে ধরো একটা আর 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 থাকলো, ওকে, আর বাইরে একটা রোধ থাকবে, আর এগুলো সবগুলোর অভ্যন্তরীণ রোধ আছে, সবগুলোর কি বলতো অভ্যন্তরীণ রোধ আছে। প্রত্যেকটা কোষের কি অভ্যন্তরীণ রোধ থাকবে। তো এইবার এইটার যে প্রবাহটা সেটা ফর্মুলার প্রমাণ আমি দেখাইলাম না। আরেকটা জিনিস যে একটা সারিতে, এখানে সারি কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে এম হচ্ছে সারির সংখ্যা, এম হচ্ছে সারির নাম্বার, আর এন হচ্ছে একটা সারিতে কয়টা আছে, একটা সারিতে কয়টা আছে সেটার নাম্বার, তাহলে এন এম বুঝছি, পরিচয় বুঝছি। তাহলে আই ইকুয়ালস টু হবে এম এন ই, ডিভাইডেড বাই এম আর ওয়ান বলতে আর আমার এই যে বাইরের রোধটা আর প্লাস এন ছোট আর, ঠিক আছে? এইটা হচ্ছে কি বলতো আমার টোটাল যেই কারেন্ট, এই যে মিশ্র সমবায়ের মধ্যে টোটাল কারেন্ট আমি এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। এবার চলো এই যে আইটা, এটা আমার কখন ম্যাক্সিমাম পাবো, আমি বিভিন্ন কন্ডিশনে তো আমি এটা ম্যাক্সিমাম পাইতে পারি, তাই না? তো মনে রাখবা আই ম্যাক্সিমাম হবে একটা কন্ডিশনে যখন কি বলতো আর ইকুয়ালস টু আমি সামহাউ এনআর বাই এম বানাইতে পারি। এনআর বাই এম যদি আমি বানাইতে পারি তাহলে মনে রাখবা তুমি এই আইটা হবে ম্যাক্সিমাম। এই প্রমাণটা আমি দেখাইলাম না, প্রমাণ এইটা সামহাউ আসছে আর ইকুয়ালস টু এনআর বাই এম, ঠিক আছে? তো এই আর এর ভ্যালুটা আমি এখানে পুট করলে আমি কি পাবো বলতো আই ম্যাক্স। তো এটা আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি জাস্ট এই শর্তটা মনে রাখবা। যে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত কি, আর ইকুয়ালস টু এন ছোট হাতের আর ডিভাইডেড বাই এম।
আচ্ছা, এবার চলো আমরা দেখবো হচ্ছে ভিন্ন ভিন্ন মান যখন থাকবে, ধরো কথার কথা এইটা একটা মান, এইটা আরেকটা মান, এরকম ভিন্ন ভিন্ন মান যখন থাকবে তখন আমার কি বলতো en মানে তুল্য টা আমি কত পাবো, ঠিক আছে? ধরো এটা এটা কথা হচ্ছে তোমার E1 R1 E2 R2, ঠিক আছে? তো এই ক্ষেত্রে শর্টকাট একটা মনে রাখবা, সেটা হচ্ছে শর্টকাট না, এটা হচ্ছে মিলারের থিওরিয়াম, এটা তোমাদের আসবে না। মিলার থিওরিয়াম সেটা হচ্ছে কি বলতো En equals to E1 by R1 plus E2 by R2 divided by 1 by R1 plus 1 by R2, ঠিক আছে? এখানে কিন্তু অনেকগুলো হইতে পারে, ডট 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 অনেক হইতে পারে। ওকে, সো এখানে কিন্তু অনেকগুলো হইতে পারে, দুইটা তিনটা চারটা পাঁচটা, কিন্তু কি বলতো সমান্তরালে থাকবে, সমান্তরালে থাকবে, এরকম সমান্তরালে থাকবে, কিন্তু কি ভিন্ন ভিন্ন মানের হবে, কি বলতো ভিন্ন ভিন্ন মানের হবে। এবার আরেকটু কমপ্লিকেটেড কেসে যাব। আরেকটা কমপ্লিকেটেড কেস হচ্ছে ধরো ভিন্ন ভিন্ন মানের ক্ষেত্রে আবার বাইরে একটা রোধ থাকবে, মানে টোটাল কারেন্ট আমি বের করব, ঠিক আছে? ভিন্ন ভিন্ন মান, এখানে ভিন্ন ভিন্ন, ধরো E1 R1 E2 R2 E3 R3, আবার কি বলতো বাইরে একটা রোধ থাকবে, তাহলে ওইটার মধ্য দিয়ে আমি কারেন্ট বের করব। বুঝতে পারছি কেসটা? এইটা হচ্ছে একটা কেস। আবারও বলি, আগে আমাদের সব সমান ছিল, বাট এবার ধরো ভিন্ন, E1 আলাদা, E2 আলাদা, E3 আলাদা, আবার বাইরে একটা রোধ থাকবে, ওইটার মধ্য দিয়ে ওই বর্তনীর মোট কারেন্ট কি হবে বলতো E1 বাই R1 প্লাস E2 বাই R2 প্লাস E3 বাই R3 ডিভাইডেড বাই 1 প্লাস আর বলতে কি এই যে বড় রোধটা 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, ঠিক আছে? এটা তোমরা চাইলে মুখস্থ রাখতে পারো। এবার চলো আমরা কিরশফের দুইটা ল দেখি। কিরশফের দুইটা সূত্র আমি খুবই অল্প সময় দেখব। তো প্রথম সূত্র হচ্ছে সামেশন অফ আগত কারেন্ট ইকুয়ালস টু সামেশন অফ নির্গত কারেন্ট, ধরো একটা পয়েন্টকে যদি কেন্দ্র করি, এই পয়েন্ট থেকে আসতেছে, এটা যাচ্ছে, এটাও যাচ্ছে, এটা আসতেছে, তাই না? তাহলে এটা হচ্ছে I1 I2 I3 I4 I5, ঠিক আছে? তাহলে কি সবের সূত্র অনুযায়ী ফর্মুলা হবে আগত কি I1 I2, তাহলে I1 প্লাস I2 তারপরে হচ্ছে কি বলতো প্লাস I5 ইকুয়ালস টু হবে কি বলতো I3 নির্গত I3 প্লাস হচ্ছে তোমার I4 তারপর হচ্ছে হ্যাঁ এই দুইটাই। তাহলে এটা হচ্ছে তোমার কি সবের প্রথম সূত্র বলে কোন একটা বিন্দুকে যদি আমরা পয়েন্ট করি, ওই বিন্দুতে যতগুলো আগত কারেন্ট আছে ওইটার বীজগাণিতিক সমষ্টি ইকুয়াল টু হবে যতগুলা যাচ্ছে ওইটার বীজগাণিতিক সমষ্টি। এবার চলো আমরা দ্বিতীয় সূত্রটা দেখি। তো দ্বিতীয় সূত্র আসলে কোন একটা বদ্ধ বর্তনীতে, অবশ্যই মনে রাখবা বদ্ধ বর্তনী বা লুপের মধ্যে কোন একটা বদ্ধ বর্তনীতে সামেশন অফ ই মানে তড়িৎচালক বলের সমষ্টি হবে সামেশন অফ প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কারেন্ট ইনটু রোধের গুণফল, কি বললাম? টোটাল তড়িৎচালক বলের সমষ্টি হবে প্রত্যেকটা বিন্দুর মধ্য দিয়ে যতগুলো কারেন্ট যাচ্ছে ইনটু তার রোধের বীজগাণিতিক যে সমষ্টিটা আছে, ঠিক আছে? তো এই যে দ্বিতীয় সূত্রটা আমরা অনেক সময় অ্যাপ্লাই করতে পারি না, তো আমি তোমাদেরকে দেখাই দিব আসলে এই দ্বিতীয় সূত্রটা কিভাবে একটা সার্কিটে অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, এইবার চলো দেখি কিরশফের সূত্রগুলো আমরা দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই কিভাবে করব সার্কিটে। এইটা যদি তুমি জাস্ট দেখো তাহলে কিন্তু তুমি সিকিউ তুমি খুব সুন্দর করে সলভ করতে পারবে। ধরো কথার কথা একটা এখানে একটা E1 আছে, E1 প্লাস মাইনাস, এটা ধরো উল্টায় দিলাম, প্লাস মাইনাস এটা E2, তারপরে এখানে ধরো একটা রোধ আছে, এইখানে আরেকটা রোধ আছে, এইখানে কথার কথা আরেকটা রোধ আছে, এন্ড ফাইনালি এইটা E কথার কথা, ঠিক আছে? তাহলে তুমি যখন সার্কিটে অ্যাপ্লাই করবা, আমি একটু নামকরণ করি, এটা ধরো R1, এটা R2, এটা R3, ওকে? আমি যখন সার্কিটে অ্যাপ্লাই করব তখন এক পাশে 0 বসাবা, অবশ্যই কিন্তু সেটা বদ্ধ লুপ হবে, ঠিক আছে? অবশ্যই কিরশফের দ্বিতীয় সূত্রটা একটা বদ্ধ লুপে তুমি অ্যাপ্লাই করবা, ঠিক আছে? তাহলে এক পাশে 0 বসাই দিবা, এক পাশে ই কে আলাদা রাখার দরকার নেই, অনেকে ই কে আলাদা রাখো আর কে আলাদা মানে আই আর কে আলাদা রাখো, এটা করবা না, তুমি এক পাশে সরাসরি 0 বসাই দিলে, এরপর যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করলা, অর্থাৎ এইখান থেকে শুরু করলা, তো এইখানে আবার আই এর ডিরেকশনটা ম্যাটার।
আই এর ডিরেকশন গুলোকে ডিফাইন করে নেব। এখন এটা তো আমি জাস্ট একটা লুপ নিছি সিম্পল সার্কিট, অনেক সময় আমাদের কোশ্চেন গুলো থাকে এরকম ব্রাঞ্চ থাকে, তো আই এর দিক কিন্তু উল্টাপাল্টা হয়, এটা আমি পরে যাচ্ছি। তো দেখো আই ধরো এখানে একদিকে, তাহলে আমি আগাচ্ছি আগে কাকে পাইলাম, একটা কোষ পাইলাম, কোষ কাকে পাইলাম, মাইনাসকে পাইলাম, তাহলে মাইনাস ই ওয়ান ওকে ফাইন। তারপর একটা প্লাসের কোষকে পাইলাম, তাহলে প্লাস ই টু, তারপরে কাকে পেলাম, রোধকে পেলাম। এখন রোধকে নেওয়ার সময় ডিরেকশনটা ম্যাটার, কার ডিরেকশন, রোধের আই এর ডিরেকশন, প্রবাহের ডিরেকশন, তাহলে প্রবাহ যেহেতু এই দিকে, তাহলে আমি সেম দিকে আগাচ্ছি, তাহলে প্লাস আই আর ওয়ান, ওকে গেল। তারপরে আবার কাকে পাচ্ছি, রোধ যেহেতু এক পাইছি, তাহলে আই এর ডিরেকশনটা দেখবো আবার কি, প্লাস আই আর টু, তাহলে আবারও কারেন্টের ডিরেকশন যেহেতু একই লাইনে আছে, তাহলে এটাও প্লাস হবে, প্লাস আই আর থ্রি, এন্ড এটা কি ফাইনালি মাইনাস প্লাস, তাহলে মাইনাস ই, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই সার্কিট সলভিং এর যে ম্যাথগুলো আসে সেগুলো কিন্তু শুধু দ্বিতীয়টা সূত্র অ্যাপ্লাই করে হয় না, আমাদেরকে কিন্তু প্রথম সূত্র অ্যাপ্লাই করতে হয়। কথা i1 প্লাস i2 ইকুয়ালস টু i3, এরকম তিনটার বেশি থাকে না। এরকম কিন্তু দুইটা ইকুয়েশনকে দেন কম্বাইন করে বিভিন্ন সলভ করে তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ভ্যালু বের করতে হয়। তো এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবা সার্কিট ধরে ধরে। প্রথম কথা হচ্ছে তোমরা বদ্ধ লুপ নিয়ে এই যে দ্বিতীয় ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, তারপর দেখবা যে কোন ভ্যালু শর্ট, ওইটার জন্য তুমি যে কোনো একটা পয়েন্টে, যে কোনো একটা র্যান্ডম পয়েন্টে কি করবা, প্রথম সূত্রটা অ্যাপ্লাই করবা, হিসাবের প্রথম সূত্রটা অ্যাপ্লাই করবা, যেটা শিখাইলাম। এইভাবে দুইটা তিনটা ইকুয়েশন বানায়া একটা লুপে না হলে আরেকটা লুপে অ্যাপ্লাই করবা, এরকম দুই তিনটা ইকুয়েশন বানায়া তারপর যদি সলভ করো, তাহলে কিন্তু তোমার এই যে কোনো ভ্যালু তুমি বের করতে পারবা। তো এই জিনিসগুলো একটু ক্রিটিক্যাল, তোমার একটু প্র্যাকটিস করা লাগবে, নাহলে পরীক্ষার হলে গিয়ে তুমি মিলাইতে পারবা না। ওকে, সো চলো পরের কনসেপ্টে যাওয়া যাক। এবার চলো আমরা আসলে এই যে কিরশফের সূত্রগুলো শিখলাম, এগুলোর ব্যবহার শিখি। এই সূত্রগুলোর ব্যবহার করে আমরা কয়েকটা জিনিস সলভ করতে পারি। সেটা হচ্ছে একটা, এর মধ্যে একটা নাম কি বলতো, হুইটস্টোন ব্রিজ। তো এইটার প্রমাণটা আমি দেখাবো না, জাস্ট আমি বেসিকটা বলতেছি। হুইটস্টোন ব্রিজ হচ্ছে এমন একটা জিনিস যেখানে আসলে যে মেকানিজমের থ্রুতে আমি অজানা রোধ বের করতে পারবো। কি বের করতে পারবো বলতো, অজানা রোধ বের করতে পারবো। কিরকম, এই যে দেখো এইখানে ধরো পি পি, এটা কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, ঠিক আছে। তো এই মাঝখানে একটা গ্যালভানোমিটার থাকবে, তো এই দিক দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট যখন এইখানে আসবে তখন এমন একটা কন্ডিশন আমি সেট আপ করতে পারবো, যখন দেখো এই দিকে একটা রাস্তা আছে, এই দিকে একটা রাস্তা আছে। এখন সামহাউ যদি গ্যালভানোমিটারের রাস্তাটা অফ হয়ে যায়, মানে এটার কানেকশন অফ হয়ে যায় বা একটা নিস্পন্দ বিন্দু তৈরি হয়, তাইলে কিন্তু এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস করবে না। তো এটার মধ্যে দিয়ে যখন কারেন্ট পাস করবে না, তখন কিন্তু কারেন্ট সুন্দর করে এই দিক দিয়ে পাস করে ফেলবে, ঠিক আছে। তো এই যে এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস করবে না গ্যালভানোমিটার দিয়ে, কখন, যখন এই কন্ডিশনটা হবে P by Q equals to R by S, P by Q equals to R by S, যখন এই কন্ডিশনটা হবে তখন এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস করবে না। তো এরকম ভাবে এইটা অ্যাপ্লাই করে আমরা জাস্ট অজানা বিভিন্ন রোধ বের করতে পারবো, ঠিক আছে। বা হচ্ছে কিভাবে কি করলে আমরা বিভিন্ন কোশ্চেন আসে এইভাবে যে এস এর সাথে সমান্তরালে বা শ্রেণীতে কত রোধ যুক্ত করলে এটা কি বলতো হুইটস্টোন ব্রিজ হবে, বা নিস্পন্দ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তখন সেই ক্ষেত্রে আমরা এই টোটাল রোধটা আমরা এই যে এস এর জায়গায় বসাবো, ঠিক আছে। আর সেটআপটা ভালো করে খেয়াল করো, কারণ অনেক সময় কোশ্চেনে সেটআপটা একটু অন্য অল্টার মানে ঘুরে দেয়, তখন কিন্তু তোমরা ধরতে পারো না যে এটা একটা হুইটস্টোন ব্রিজ, এটা একটা হুইটস্টোন ব্রিজ, বাট আমি ধরতে পারি নাই, সেজন্য অ্যাপ্লাই করতে পারি নাই। ওকে, এইবার চলো দেখা যাক আসলে শান্ট কি। তো শান্ট খুবই, অনেকেই তোমরা প্যাচ লাগে, অনেকে ফর্মুলাগুলো মুখস্থ করো, একদম মুখস্থ করতে হবে না। শান্টের যেই পরিচিতিটা এবং যেই ফর্মুলাগুলো, এটা আমি সুন্দর করে তোমাদের বুঝাই দিব, একেবারেই মুখস্থ করা লাগবে না। তো শান্ট আসলে সমান্তরালে যুক্ত খুবই সামান্য একটা রোধ, ধরো এইখানে আমার বিভিন্ন জিনিস আছে, ধরো গ্যালভানোমিটার, ঠিক আছে, এইখানে আমার গ্যালভানোমিটার আছে, ওকে। এই গ্যালভানোমিটারের সাথে সামান্য পরিমাণে একটা রোধ এস, কিন্তু খুবই স্মল হবে, খুবই স্মল, ঠিক আছে, এস খুবই স্মল, সামান্য পরিমাণের একটা রোধ আমি যদি যুক্ত করি, তাহলে চিন্তা করো কারেন্ট আসতেছে, আইসা আমার দরকার কি, জি দিয়ে যত কম কারেন্ট পাস হয়, কারণ জি দিয়ে যদি বেশি বেশি কারেন্ট পাস হয়, তাহলে কিন্তু আমার ঝামেলা হয়ে যাবে, আমার গ্যালভানোমিটার এত দামি একটা যন্ত্র কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি কি করব, কারেন্ট কি করবে, কম রোধ দিয়ে বেশি কারেন্ট পাস হবে, তাহলে এই দিক দিয়ে কথার কথা আইজি যাবে, এই দিক দিয়ে কি যাবে, আইএস যাবে। তাহলে বলো তো
আইএস লার্জার দেন আইজি না, কারণ কি যেহেতু ছোট রোধ তার মানে কি বেশি বেশি কারেন্ট পাস হয়ে যাবে এই দিক দিয়ে, অলমোস্ট কত কথার কথা এভারেজ 90% ধরো পাস হয়ে যাবে এই দিক দিয়ে, এই দিকে ধরো 1% পাস হবে, এই দিক দিয়ে কি 1% পাস হবে। তাহলে আমার দুইটা উদ্দেশ্যই আসলে হলো, একটা হচ্ছে কি বলতো আমার যন্ত্রটা রক্ষা পাইলো, আবার আমি মাপতেও পারলাম। ওকে, কারণ পুরা কারেন্ট যদি ওর মধ্যে দিয়ে যাইতো, মানে আমি বুঝতে পারলাম যে আমার এখানে কারেন্ট আছে কিনা, বিক্ষেপ দেখাইছে কিনা, তাহলে পুরা কারেন্ট যদি জি এর মধ্যে দিয়ে যাইতো, আমি কি আমার যন্ত্রটা নষ্ট হয়ে যেত না, তাই না? আমি কি এখানে সেট আপটা করতে পারতাম? পারতাম না। এবার চলো এই যে শান্ট রিলেটেড যত ইকুয়েশন আছে সব ইকুয়েশন গুলো দেখি। তাহলে শান্টের মধ্য দিয়ে কারেন্ট কি আইএস আমি জানি, তাহলে যেহেতু এটা সমান্তরাল, ওই যে কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই করব, কারেন্ট ডিভাইডার ল এখন আমি অ্যাপ্লাই করব। তাহলে দেখো এই যেহেতু সমান্তরাল, তাহলে ওভারঅল যে ভোল্টেজ সেটাই তো এখানে থাকবে, তাই না? তাহলে ধরো আমি কি বলতে পারি, ভি ভি যা এইটা তা, এই ভি সব সমান, তাহলে আমি বলতে পারি ভি ইকুয়ালস টু আইআর, কি আর আইআর, তাহলে আইজি ইনটু জি, মানে এই যে গ্যালভানোমিটার রোধকে আমি জি বললাম, আইজি ইনটু জি ইকুয়ালস টু কি বলতো আইএস ইনটু এস। এটা তো লিখতেই পারি, তাই না? এটা তো আমি লিখতে পারি, রাইট? আচ্ছা, এবার দেখো এই যে টোটাল যে আই আসছে কারেন্ট, আই ইকুয়ালস টু আবার কি, আই ইকুয়ালস টু আইজি প্লাস আইএস, এই দুইটার সামেশনই তো আমার টোটাল কারেন্টটা আই। তুমি জাস্ট এই একটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন মনে রাখো, আর কোনো কিছু তোমার লাগবে না। এবার তোমাকে শান্ট বের করতে বলুক, গ্যালভানোমিটারের রোধ বের করতে বলুক, শান্টের মধ্যে দিয়ে কারেন্ট বের করতে বলুক, তারপর হচ্ছে যা খুশি বলুক তুমি বের করতে পারবে। এখন তুমি অনেক ফর্মুলা আছে, এতগুলো কি মুখস্থ করবা না, তার চেয়ে ভালো তুমি এইখানে জাস্ট এই ফর্মুলা দুইটা ইউজ করবা, জাস্ট একটা আরেকটার সাথে লাগাই দিবা, তাইলেই কিন্তু তুমি পেয়ে যাবা। ঠিক আছে? যেমন কথা আমি এখানে আইজি জায়গায় আমি কি বসাবো বলতো, আইজির জায়গায় আমি বসাই দিব যে আই মাইনাস আইএস, তাহলে কি আইজি আমি রিমুভ করে দিলাম, কথার কথা আমার আইজি লাগবে না, আইজি রিমুভ করে দিলাম, পাইলাম কি আইএস। ঠিক আছে? এইভাবে কিন্তু তুমি বিভিন্ন জিনিস ফর্মুলা তুমি নিজেই বের করতে পারবে। সো আমি বলবো, আমি সাজেস্ট করবো কখনো এইসব ফর্মুলা সামনে যত এই যে বিভিন্ন শান্টের কারেন্ট বের করা, আইজি এর আলাদা ফর্মুলা, আইএস এর আলাদা ফর্মুলা, এগুলো মুখস্থ করার দরকার নেই। তুমি জাস্ট এই দুইটা পরিচয় মনে রাখবা, দেন তুমি নিজেই করতে পারবা, তাহলে তোমার ব্রেনের উপর প্রেশারটা কিন্তু কমে গেল। এবার চলো এমিটার বা শান্টের পাল্লা বৃদ্ধি করি। ঠিক আছে? কি বলো, সরি শান্টের না, এমিটার বা ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি। ভোল্ট মিটার বা এমিটারের পাল্লা বৃদ্ধি মানে আগে যে যা মাপতে পারতো, ধরো একটা গ্যালভানোমিটার, একটা ভোল্ট মিটার বলতেছে, একটা গ্যালভানোমিটার, আর হচ্ছে এমিটারের পাল্লা বৃদ্ধি। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে ধরো হচ্ছে কথার কথা আরো বেশি পরিমাণ বড় কারেন্ট আমি মাপতে চাই, তাহলে ওর পাল্লাটা আমি বৃদ্ধি করতে হবে আমাকে। আবার এমিটার ধরো মাপতে পারে 10, কিন্তু আমার দরকার হচ্ছে 50, আমার এই সার্কিট দিয়ে 50 চলাচল করে, সেজন্য আমি এমিটারের পাল্লা বৃদ্ধি করবো। ওইটার প্রমাণ আমি দেখাইলাম না, মনে রাখবা। আচ্ছা, তো পাল্লা বৃদ্ধির জন্য এমিটার হোক কিংবা হচ্ছে ভোল্ট গ্যালভানোমিটার হোক, পাল্লা বৃদ্ধির ডিরেক্ট ফর্মুলা হচ্ছে মনে রাখবা, এখানে হচ্ছে রোধ, নিচে হচ্ছে কি বলতো n-1। এখন কথা হচ্ছে এই আর কি, এই আর হচ্ছে যদি গ্যালভানোমিটার হয় তাহলে গ্যালভানোমিটারের রোধ, অথবা যদি এমিটার হয় তাহলে এমিটারের একটা রোধ থাকবে বাইরের। ঠিক আছে? আর n হচ্ছে কি বলতো কত গুণ তুমি বৃদ্ধি করবা, কথার কথা n ইকুয়ালস টু কি হবে তোমার আই প্রাইম বাই আই, মানে আই হচ্ছে কি নতুন কত মাপবা, ধরো 50 মাপবা, আর আগে মাপতে পারতা কত আই 5, তাহলে n এর ভ্যালু কত হবে ধরো 10। ঠিক আছে? এরকম n হচ্ছে কত গুণ মাপবা, আর s হচ্ছে আমার শান্টের রোধ। ঠিক আছে? s কি বলতো শান্টের রোধ, এটাই ডিরেক্ট বের করতে পারলে যে কত রোধের শান্ট ব্যবহার করতে হবে এই পাল্লাটা বৃদ্ধি করতে হইলে। পাল্লা বৃদ্ধি গ্যালভানোমিটার এমিটার দুইটারই করতে পারবা। ঠিক আছে? যদি গ্যালভানোমিটার হয় এখানে জি হবে, জাস্ট আর এর জায়গায় জি এর রোধটা বসাবা, আর যদি এমিটার হয় তাহলে সিম্পলি রোধটা বসাবা। এবার চলো মিটার ব্রিজ দেখা যাক। মিটার ব্রিজ আসলে হুইটস্টোন ব্রিজের একটা অ্যাপ্লিকেশন। মিটার ব্রিজ দিয়ে আসলে আমরা অজানা রোধ বের করতে পারি। ঠিক আছে? অজানা রোধ বের করতে পারি। তো মিটার ব্রিজের সেটআপটা আসলে কিরকম, তাহলে ধরো আমার এখানে অজানা একটা রোধ থাকবে আর একটা নোন রোধ থাকবে, এটা আমি জানি। ঠিক আছে? এটা আমার কি বলতো নোন, মানে জানা রোধ। তাহলে এই যে জানা রোধ ব্যবহার করে আমি এখানে অজানা রোধটা বের করব কিরকম। আর এইটা কি বলতো, এটা একটা তার, এটা একটা কি বলতো তার, এটা সিম্পলি একটা তার, যে কোনো একটা তার হইতে পারে। আর এইখানে আমি একটা 100 সেন্টিমিটারের বা 1 মিটারের একটা স্কেল বসাবো, এখানে একটা স্কেল বসাবো, স্কেল 100 সেন্টিমিটার স্কেল। ঠিক আছে? এটা একটা তার। এখন এইখানে কি থাকবে বলতো, একটা জকি থাকবে আমার, এখানে কি থাকবে, একটা জকি থাকবে, মাঝখানে কি থাকবে গ্যালভানোমিটার, তাহলে দেখো তো এটা হুইটস্টোন ব্রিজের সেটআপ না, এটা কি হুইটস্টোন ব্রিজের সেটআপ না। এখন কাজ কি, ওই যে পি কিউ আর এস কি হবে এটা এখনো ধরতে পারো না আমি জানি,
এই যে এটা তো একটা কানেকশন ধরো এইখানে সেট আপ করলাম, তাহলে এইটা একটা রোধ না, এইটা একটা রোধ, এইটা আরেকটা রোধ না, বলো এইটার একটা অভ্যন্তরীণ রোধ আছে, মানে একটা ম্যাটেরিয়ালের রোধ থাকবে না, তো এইটা একটা রোধ, আবার এইটা একটা আলাদা রোধ হিসেবে কাজ করবে। চিন্তা করো এখানে লাইন দিয়ে যদি তুমি কানেক্টেড করে দাও, তাই না? তাহলে কথার কথা এইটা হচ্ছে এল, তাহলে এটা কি হবে, পুরাটা কত, নিচে আমি যেহেতু স্কেল বসাইছি পুরাটা কত 100 সেন্টিমিটার, তাহলে এটা কি বলতো 100 মাইনাস এল হবে। বুঝতে পারছি কিনা? কিছুই না, হুইটস্টোন ব্রিজের অ্যাপ্লিকেশন। এইটা একটা রোধ, কথার কথা হচ্ছে পি, ওইটার সাথে মিলাও, এটা পি, এটা কিউ, এটা আর, এই যে এটা হচ্ছে আর, এটা হচ্ছে কি বলতো এস, ওই জায়গার মতো মিলাও, ঠিক আছে? তাহলে আননোন, এটা আমি জানি না, আমি বের করব, আর এটা হচ্ছে জানি, ঠিক আছে? আর এইখানে জাস্ট জকির সাহায্যে এখানে গ্যালভানোমিটার থাকবে, তো এটা আমি নাড়াবো, এমন একটা পয়েন্টটা তো নিশ্চয়ই আসবে যেখানে কি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে আমি দেখবো কোনো বিক্ষেপ দেখাচ্ছে না। তো বিক্ষেপ দেখাচ্ছে না মানে কি, আমি নিস্পন্দ বিন্দু পেয়ে গেছি। আমি ধরো নিস্পন্দ বিন্দু পেয়ে গেছি, নিস্পন্দ বিন্দু মানে পাওয়া মানে কি, এই দিক দিয়ে মনে কারেন্ট নেই, তার মানে আমার কি ওই যে হুইটস্টোন ব্রিজের যে কন্ডিশন সেটা কি মেইনটেইন করবে। হুইটস্টোন ব্রিজের কন্ডিশন কি, পি বাই কিউ, পি এখানে কি x বাই আর ইকুয়ালস টু কি বলতো পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, মানে এটা বাই এটা ডিভাইড বাই এটা বাই এটা ছিল, তাহলে এল বাই কত বলতো 100 মাইনাস এল। এল অবশ্যই কিন্তু সেন্টিমিটারে, ভুল করো না, এল অবশ্যই সেন্টিমিটারে বসাবা, কারণ এখানে আমি 100 মাইনাস এল বসাইছি। ওকে, সো এইখান থেকে আমি x এর ভ্যালুটা বের করতে পারি r ইনটু l ডিভাইডেড বাই 100 মাইনাস l, শেষ। এটাই কি আমার অজানা রোধ। এই যে মিটার ব্রিজের কিছুই না, এই সেটআপের মাধ্যমে আমি একটা অজানা রোধ বের করতে পারি। ধরো আমার একটা অবজেক্টের রোধ জানা নাই, এই রোধটা আমি জাস্ট এখানে বসাবো, সেটআপ দিলে আমার রোধটা আমি পেয়ে যাব। ওকে, তাহলে দেখো আমাদের লাস্ট টপিক পটেনশিওমিটার। পটেনশিওমিটার আসলে কি করে, আমরা আগেও বলছি ই আর আর মেজার করে, মানে তড়িৎচালক কোষের যে বলটা আর হচ্ছে আমার কি অভ্যন্তরীণ রোধ সেটা মেজার করবে। এবার দেখো আমি সিম্পল একটা সেটআপ নিব, এটা সার্কিট বানাবো এখানে, আর এখানে একটা লাইন, ঠিক আছে? এখানে ওই যে পরিবাহী তার, মিটার ব্রিজের মতো পরিবাহী তার। ওকে, আচ্ছা, আর এই পরিবাহীর টোটাল লেন্থ ধরো এল, এটার রোধ হচ্ছে ধরো আর, এটার টোটাল লেন্থ হচ্ছে এল আর রোধ হচ্ছে আর। আর এই যে একটা পয়েন্ট এ, এটা বি, এই পয়েন্ট থেকে আমরা একটা তড়িৎচালক, আমি যেটা মাপবো, যেটা মাপতে চাই সেটাকে কানেক্ট করব, ঠিক আছে? সেটাকে কানেক্ট করলাম, পাশে একটা কি গ্যালভানোমিটার থাকবে, এখানে একটা জকির মতো থাকবে, যে মিটার ব্রিজের মতো ঘোরাবো, ঠিক আছে? তো এখন দেখো আমি এটা ঘোরাচ্ছি, এমন একটা পয়েন্টে আসবে বা রাখবো যখন কি এটার মধ্যে দিয়ে কারেন্ট কি হবে বলতো জিরো হবে। তো এটার মধ্যে দিয়ে যদি কারেন্ট না যেতে, এই পুরো লাইনটাই অকেজো হয়ে যাবে, পুরো লাইন দিয়ে কি কারেন্ট যাবে না, তার মানে এদিক দিয়ে কারেন্ট আসতেছে, কারেন্ট এই দিক দিয়ে পাস হয়ে সুন্দর মতো চলে যাবে। তাহলে ধরো এইটার একটা লেন্থ আছে, এটা এল, এইটা ধরো কথার কথা আমার এটা লাগতেছে না, ঠিক আছে? আচ্ছা, তো এইটা যদি এল হয়, এতটুকু যদি এল হয়, এবার আমার টার্গেট কি বলতো, আমি জানি না যে সমান্তরালে তো ভোল্টেজ সমান, এটা আমরা জানি, তাই না? তাহলে আমি এইটার মধ্য দিয়ে যে ভোল্টেজ, এইটার মধ্য দিয়ে সেম ভোল্টেজ, তাহলে এইটার মধ্য দিয়ে ভোল্টেজ কত আই আর কি বলতো আর ধরো কথার কথা এই ছোট আর আই আর, তাহলে আমি কি বলতে পারি না যে এই ভোল্টেজটাও কি সেম হবে, তাহলে ই ইকুয়ালস টু কি বলতো আই আর। আচ্ছা, এখন এই যে আর মানে কি, এই ছোট্ট পার্টটার রোধ, এই ছোট্ট পার্টটার রোধ আসলে আমি কিভাবে বের করতে পারি, এই ছোট্ট পার্টটার রোধ কিন্তু আমি আসলে সুন্দর মতো ক্যালকুলেশনে বের করতে পারি, যে পুরাটা এল লেন্থের জন্য রোধ যদি আর হয় ওই নিয়মে সুন্দর মতো, তাহলে 1 এর জন্য কত আর বাই এল, অথবা এল এর জন্য কত, তাহলে আর এল বাই এল, তাই না? তাহলে আর ইকুয়ালস টু আর এল ডিভাইডেড বাই এল। ওকে, সো আমি এখানে সিম্পলি লিখবো আই ইনটু আর এল ডিভাইডেড বাই এল, দ্যাট মিন্স আই আর এল ডিভাইডেড বাই এল। এইটাই কি আমার বলতো ই, এটাই কি আমি ইও পাইলাম, আবার আমি কি আরও পাইলাম, দুইটাই আমি সিম্পলি বের করতে পারবো। ওকে, সো এই হচ্ছে তোমাদের আসলে চলতরিতের মোটামুটি সবগুলো টপিকই আমি পড়াইছি অল্প করে, মোটামুটি যতটুকু না জানলেই নয়, এইটুকু যদি জানো তুমি, মোটামুটি 1 ঘন্টা হয়েছে হয়তো বা ক্লাসটা, তো এই 1 ঘন্টার মধ্যে কিন্তু তুমি যাবতীয় একদম কোর কনসেপ্টগুলো তোমার রিভিশন হয়ে যাবে। এরপর তুমি সিকিউতে টাইম দাও, সমস্যা নাই, কিন্তু নর্মালি তুমি একটা ওয়ান শট ক্লাস করতে যাও তোমার অনেক সময় লাগবে, তারপর হচ্ছে নিজে রিভিশন দিতে হইলে ওইটা পেস লাগবে, ওইটা ক্লিয়ার থাকবে না। বাট আমি চেষ্টা করছি কি তোমাদের পুরো চ্যাপ্টারের যত কনসেপ্ট আছে সবকিছু শর্ট একটা ওভারভিউ করার,
অবশ্যই ইন ডিটেলস এগুলো অনেক পড়াশোনা আছে, অনেক কিছু আছে, বাট একদম শর্ট কনসেপ্ট না, যেটা না জানলেই নয়, তুমি পরীক্ষার হলে যেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে, ইনস্ট্যান্ট তোমার মাথার মধ্যে সবগুলো কিন্তু রিভিউ হয়ে গেছে। সো এইরকম করে কিন্তু আমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই মানে প্রত্যেকটা চ্যাপ্টারেরই কিন্তু প্লেলিস্ট থাকবে ইনশাল্লাহ। সো সবাইকে শুভকামনা, আসসালামু আলাইকুম।